সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে জানিয়ে থাকি এবং এর মধ্যে বাছাই করা কিছু খবর নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি। আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান। আহবাব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ ফসল ভাই, আমাকে সবুজ সিলেটের এই সিলেট পরিক্রমায় আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা শুরুতেই জেনে নেব শিরোনামগুলো জানার পরে আমরা দু একটি বাছাই করা খবর নিয়ে আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। খুলে দেওয়া হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর। এই খবরটি আজকে দিনভর বিভিন্ন অনলাইনে ঘুরপাক খাচ্ছে। হজের খবর আছে, লাভবায়ক ধ্বনিতে মুখরিত আরাফাত। তারপরে সিলেটে পুকুরে ডুবে এক শিশু মারা গেছেন। কমলগঞ্জে 2 ভাতিজি হত্যাকারী চাচাকে আটক করা হয়েছে, এরকম খবর আছে। হবিগঞ্জে সিএনজি অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং সিলেটে ঈদের জামাত কখন কোথায় হবে সে বিষয়টিও পত্রপত্রিকায় আসছে। এবং কুরবানির পশুর হাটের খবরের পাশাপাশি আরও কিছু বন্যার খবরও আছে, যে পানি ধীরে ধীরে কমছে, এরকম অনেক খবর আছে। আমরা এই খবরগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে খবর সেটি হলো যে আমাদের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, বন্যা পরিস্থিতি এবং পশুর হাটের কুরবানি, চামড়ার এবারের যে চামড়া বাজারের যে পরিস্থিতি সেটি নিয়ে কথা বলবো আমাদের অতিথির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সবুজ সিলেট স্টুডিওতে। প্রিয় দর্শক, আছি সিলেট পরিক্রমায়। আমাদের আজকের সহকর্মী আহবাব মোস্তফা খান আছেন। তার কাছে প্রথমেই আমরা সিলেটের যে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে কমছে, আজকের যে অবস্থা সেই অবস্থার খবরটি একটু জানবো, এরপরে আমরা অন্য বিষয়গুলো। আহবাব। ধন্যবাদ ফসল ভাই। আসলেই একটি আশাব্যঞ্জক খবর হচ্ছে যে সিলেটে বৃষ্টি কমেছে। গত কয়েকদিনের যে অবিরাম বৃষ্টিতে সিলেটে বন্যা পদধ্বনি বা বন্যা ছুকরাঙ্গা ছিল বন্যা আর কি, যে 22-এর মতো অনেকেই ধারণা করছিলেন, কিন্তু গত 2 দিন ধরে কিন্তু বৃষ্টি কমেছে এবং বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। আসলে বন্যা বলতে যেটা হচ্ছে যে সিলেটের প্রধান দুটি নদী সুরমা কুশিয়ারা যখন বিপদসীমার উপরে চলে যায় তখন কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি ঘটে। এখনও কিন্তু আমরা যে বলবো যে বৃষ্টি কমেছে, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু আসলে এখনও 4টি পয়েন্ট কিন্তু সিলেট সুরমা কুশিয়ারা এখনও বিপদসীমার উপরে। শেওলা, কুশিয়ারার শেওলা এবং শেরপুর, সুরমার কানাইঘাট এবং আমলশিদ, যে 4টি পয়েন্টে বিপদসীমার উপরে। তারপরেও কিন্তু আসার খবর হচ্ছে যে পানি নামছে ধীরে হলেও, এবং সেই পানি নামার সাথে সাথে কিন্তু সাদা পাথর, আমাদের সিলেটের যে নয়নাভিরাম সাদা পাথর পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, সেখান থেকে পানি নেমেছে। এবং আপনি জানেন যে ঈদের সময়ে সিলেটের লাখো পর্যটকের সমাগম ঘটে, এবং এবার বন্যা পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু একটি আশঙ্কা করা হয়েছিল যে এবার কি পর্যটক হারাবে সিলেট, কিন্তু সেটি হয়তো প্রকৃতি হয়তো আবার অনুকূলে চলে আসছে। এবং নিশ্চয়ই আপনি জানেন সিলেটে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে ঈদের সময়, এবং সাদা পাথর, জাফলং বলেন আপনি, সবগুলোই কিন্তু পানিতে নিমজ্জিত ছিল 2-3 দিন আগে, এবং সেগুলো আস্তে আস্তে হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে আবারও পর্যটকে মুখর হবে সিলেট ঈদের সময়। এবং সিলেটের অর্থনীতি কিন্তু এখন পর্যটক বেসড অর্থনীতি হয়ে যাচ্ছে, এবং আবারও সিলেটের পর্যটনে সিলেটের অর্থনীতি আবার একটি চমৎকার সম্ভাবনা তৈরি হবে, সে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আর আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানবো যে চামড়ার যে আপনাদের পত্রিকায় আজকে দেখছি যে অনলাইনেও আছে, চামড়া সম্পর্কে অনেক বড় একটি প্রতিবেদন আছে। সে বিষয়ে যদি চামড়ার বাজার নিয়ে সিলেটে কি ঘটছে, বা চামড়ার গত কয়েক বছর তো আমরা দেখলাম চামড়া নিয়ে নানা ধরনের ঘটনা ঘটে গেল, তো এবার কি অবস্থা? ধন্যবাদ। আসলে একটি গুরুত্বপূর্ণ আপনি প্রসঙ্গ এনেছেন। আসলে চামড়া শিল্প কিন্তু একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। চামড়া নিয়ে একটি তেলেসমাতিক কর্মকাণ্ড ঘটছে কয়েক বছর ধরে, এবং গত বছরও কিন্তু চামড়া ব্যবসায়ীরা কিন্তু আশা নিয়ে তারা চামড়া সংগ্রহ করার জন্য নেমেছিলেন, সে আশা কিন্তু তাদের পূরণ হয়নি। গত বছর প্রায় 2 লক্ষেরও বেশি পশু কুরবানি হয়েছে সিলেটে। সে তুলনায় চামড়া সংগ্রহ তারা
ষাট ভাগের নিচে তাদের চামড়া সংগ্রহ করতে হয়েছে। একটা বড় সমস্যা হচ্ছে যে সিলেটে চামড়া যখন পশু কুরবানি হয় ঈদের সময়, তখন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা কিন্তু এ, উৎপাত বেড়ে যায়। তখন আপনার যে যারা প্রফেশনাল চামড়া ব্যবসায়ী তারা মারাত্মকভাবে হুচট খান এবং ক্ষতিগ্রস্ত হন। এবছর চামড়া, আপনি জানেন যে চামড়ার দামও কিন্তু পড়ে গিয়েছিল গত কয়েক বছরে, এবং এটা একটা, অনেকে মনে করেন যে একটি বড় ধরনের সিন্ডিকেট কাজ করছে, এবং সেই দিক থেকে সিলেটে কিন্তু এর বাইরে ছিল না। এবছর সিলেটে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছে 50,000 চামড়া সংগ্রহ, কিন্তু কয়েক বছর আগেও তারা কিন্তু 2 লক্ষ উপরে চামড়া সংগ্রহ করতে, কিন্তু এবার লক্ষ্যমাত্রাও মাত্র 50,000 কমিয়ে আনা হয়েছে। আরেকটা বড় কারণ হচ্ছে যে সিলেটের যে চামড়া ব্যবসায়ীরা তারা কিন্তু টেনারি মালিকের কাছে অনেকটাই জিম্মি ঢাকার, এবং এই চামড়া ব্যবসায়ীরা কিন্তু ঋণ নিয়ে কিন্তু তারা এই ব্যবসা পরিচালনা করে। পরে আবার এই চামড়াগুলো যখন টেনারি মালিকদের কাছে বিক্রি করে, তখন টেনারি মালিকরা কিন্তু বিল পরিশোধ করে না। এবং গত কালের যে খবর হলো যে তারা জানিয়েছেন যে 60 ভাগ টাকা এখনো তারা পরিশোধ করেন টেনারি মালিকরা, এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিলেটের চামড়া ব্যবসায়ীরা। এবং আগে যেখানে 400-500 চামড়া ব্যবসায়ী ছিলেন সিলেটে, সেই চামড়া ব্যবসায়ী মাত্র 50-60 জনে নেমে এসেছে প্রফেশনাল। এটা একটি খুবই হতাশার খবর। আপনি জানেন যে বাংলাদেশে চামড়া শিল্প হচ্ছে 3য় সর্বোচ্চ রপ্তানি যোগ্য একটি পণ্য, এবং সেই চামড়া শিল্প যে একটি মানে বিবর্ণ চিত্র সিলেটের কিংবা বাংলাদেশের, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই খারাপ। এবং যারা চামড়ার সবসময় সারা বছর চামড়ার ব্যবসা করেন এবং তারা যে মুখ ফুরিয়ে নিলেন, এই যে 400-500 চামড়া ব্যবসায়ী থেকে 50-60 জনে চলে এসেছে, এটা কিন্তু খুবই হতাশার খবর। এবং এটা নিঃসন্দেহে আমাদের সরকারকে, আমাদের সংশ্লিষ্ট অথরিটিকে কিন্তু ভেবে দেখতে হবে, কেন এই বিবর্ণ চিত্র, কেন এই দুর্দশা চামড়া ব্যবসায়ীদের। আমরাও আশা করব এবার চামড়া ব্যবসায়ীরা অন্ততপক্ষে ক্ষতিগ্রস্ত হবেন না, সেই বিষয়টির দিকে সবাই নজর রাখবেন। আপনি তো একজন ক্রীড়া সাংবাদিক, এবং সিলেটে ক্রীড়া সাংবাদিকদের যে সংগঠন বিএসপিএ এর সেক্রেটারি, তো গতকাল তো বাংলাদেশ এবং ভুটানের মধ্যে একটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হয়ে গেছে। এ বিষয়ে যদি বলেন, এবং এখানে আমাদের হামজা খেলেছেন, তো সব মিলিয়ে দর্শকদের জন্য যদি কিছু বলেন, কিভাবে দেখলেন এই ম্যাচটিকে? চমৎকার একটি প্রসঙ্গ এনেছেন আপনি ফজল ভাই। আসলে এখন আমরা আমাদের বাংলাদেশের বেশ কয়েক বছর, 2 যুগ বলতে পারেন, যে ক্রিকেটের সাগরে কিন্তু মানে ভেসে গেছেন আমাদের ক্রীড়াঙ্গনের মানে খেলোয়াড় প্রেমীরা। কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু ফুটবলকে ঘিরেও কিন্তু উন্মাদনার সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ দল, জাতীয় দল, আপনাকে আরেকটা বিষয়ে পিছনে ফিরে যেতে যাই, ফুটবলের কিন্তু একটি গৌরবোজ্জ্বল অতীত রয়েছে আমাদের দেশের। একসময় ঢাকা আবাহনী, মোহামেডান যখন খেলা হতো, তখন বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়ে যেত। ফুটবলের এতটুকু উন্মাদনা। সিলেটে আপনি জানেন যে কয়েক বছর আগে গেট ভেঙে মানুষ প্রবেশ করে গেছিল স্টেডিয়ামে। এরকম ফুটবলের কিন্তু প্রতি মানুষের আবেগ, ভালোবাসা কিন্তু এখনো একটুও কমে যায়নি। আচ্ছা, সেই চিত্রটা আমরা কিন্তু গতকালও দেখলাম। বাংলাদেশ ভুটানের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হয়েছে, এবং সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ 2-0 গোলে জয়লাভ করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই গতকালের ম্যাচে আমাদের সিলেটের লোকাল বয় বলবো আমরা, যদিও তিনি ইংল্যান্ডে থাকেন, হামজা চৌধুরী কিন্তু 6 মিনিটের মাথায় একটি দর্শনীয় অসাধারণ গোল করেছেন কর্নার শট থেকে হেড দিয়ে। এবং আপনি আরেকটা বিষয় হচ্ছে যে গতকালে আমরা জয় লাভ করেছি, এবং এই জয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু উৎসবের সাগরে ভেসেছি, এটা ঠিক। কিন্তু এই উৎসবের মাঝেও কিন্তু একটি হতাশাজনক চিত্র আছে ফুটবলের, যেটা হচ্ছে যে আমরা আপনি জানেন বাংলাদেশ ফুটবল দলে এখন 6 জন প্রবাসী খেলোয়াড় খেলেন। হামজা চৌধুরী, সমিত সুমো, এবং আছেন আরও আপনার জামাল ভুইয়া, এবং আরও কয়েকজন আছেন। তো তারা এখন বাংলাদেশ দলটা কিন্তু প্রবাসী নির্ভর হয়ে গেছে, এবং প্রবাসীদের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ দল ভালো করছে। যেমন এর আগে কিন্তু বাংলাদেশ ভারতের সাথে ড্র করেছে, ভারতে শিলংয়ে খেলা হয়েছিল, সেখানেও হামজা চৌধুরী খেলেছিলেন। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে যে আমাদের ঘরোয়া ফুটবলের কিন্তু বিবর্ণ চিত্র লক্ষ্য করা হয়েছে। আপনি প্রবাসী ফুটবলার দিয়ে হয়তো কিছুটা সময় আপনি উৎসবের সাগরে ভাসলেন, কিন্তু আসলে আপনার শেকড়, আপনার অবকাঠামো কিন্তু সেভাবে তৈরি হচ্ছে না।
এবং ফুটবল হয়ে গেছে কিন্তু জাতীয় দল কেন্দ্রিক। আপনার যে লোকাল জেলাগুলোতে লিগ, লোকাল ফুটবল লিগ, ঘরোয়া লিগ এক সময় ছিল, আপনি জানেন যে যুবক ফোন, আপনার এরও আগে কত ভালো ভালো লিগ ছিল। বাংলাদেশ এই যে বললাম ওয়াবাহনী মোহামেডান হলে 2 ভাগ হয়ে যেত, সেই কাঠামো কিন্তু আর নির্মিত হচ্ছে না। প্রবাসীদের উপর ভিত্তি করে, প্রবাসী ফুটবলারদের উপর ভিত্তি করে আপনি কতটুকু আপনার আপনার পায়ের নিচে মাটি ঠিক রাখবেন, সেটা কিন্তু একটি বড় প্রশ্ন। এই জন্য আমাদেরকে এই ফুটবলের যেহেতু আবেগ ভালোবাসা মানুষের মধ্যে অসীম, সেই ভালোবাসাকে যদি সম্মান জানাতে হয় তাহলে ফুটবলের যে কাঠামো, সারা দেশের যে ফুটবলের কাঠামোটা তৈরি করা এখন সময়ের দাবি। নইলে কিন্তু এই 5-6 জন ফুটবলার দিয়ে হয়তো আমরা উৎসব করছি, কিন্তু সেই উৎসব কিন্তু বেশি দিন টিকবে না, ক্ষণিকের জন্য হয়ে যাবে। সত্যিকার অর্থে আপনি যেটি বললেন এটি আসলে এক ধরনের আনন্দের মাঝে যেন একটা হতাশার চিত্র। তো আমরা আশা করব আমাদের ফুটবল ঘুরে দাঁড়াবে এবং এই আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সান্নিধ্যে যখন আমাদের মানে দেশের ফুটবলাররা খেলবেন, তখন সত্যিকার অর্থেই একটা প্রভাব পড়বে এর মধ্যে, এবং আমাদের ফুটবলাররাও ঠিক একইভাবে একই মানে উন্নীত হবেন সেই প্রত্যাশা করছি। আজ তো আরাফাত, আজ তো পবিত্র হজ, লাভবায়ক ধ্বনিতে এখন মুখরিত আরাফা ময়দান। তো এই আরাফা ময়দানে সিলেট থেকেও বেশ কিছু হজযাত্রী গেছেন সারা দেশের মতো, এ বিষয়ে যদি কিছু বলুন। ধন্যবাদ। আসলে গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি তুলে এনেছেন। আজ হজ, আজ 9 জিলহজ। আপনার আজকে লাভবায়ক ধ্বনিতে মুখরিত হচ্ছে আরাফাত ময়দান, এবং আমাদের আজকের পরেই কিন্তু সেখানে সৌদি আরবে সেখানে কাল ঈদুল আজহা, আমরা এর পরের দিন ঈদুল আজহা। তো আমাদের বাংলাদেশ থেকে 87,000 হজযাত্রী হাজি সৌদি আরবে গেছেন। সিলেট থেকে প্রায় 2700 হজযাত্রী গেছেন সিলেট থেকে, এবং মোটামুটি বলা যায় যে এবার যাত্রাটা অনেকটা শুভ ছিল বাংলাদেশ থেকে, এবং আগের তুলনায়, আগের বছরের বা অন্যান্য বছরের তুলনায় এবার খরচটা কিছুটা কমেছে, ততটা না, কিছুটা কমেছে বলে আমরা জানতে পেরেছি। সরকারের কিছুটা উদ্যোগ ছিল এবং হজযাত্রীরা ভালো মতো পৌঁছেছেন। আমরা যেটা জানতে পেরেছি যে কয়েকজন সেখানে মারাও গেছেন, অনেকে বৃদ্ধ আছেন, এবং সেখানে চাপ সামলাতে না পেরে হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছেন। এবং সিলেট থেকে আপনি জানেন 5টি হজ ফ্লাইট ছিল, 418 জন করে এক একটি ফ্লাইটে গেছেন, সরাসরি হজ ফ্লাইট। আর প্রায় 21-2200 মতো গেছেন সরাসরি, আর 600 মতো ঢাকা থেকে তারা ফ্লাই করেছেন। তো আমরা প্রত্যাশা করি যে তারা সুস্থভাবে হজ পালন শেষে আবার স্বদেশে প্রত্যাবর্তন করবেন, এবং যে হজের যে খরচটা আমরা প্রত্যাশা করি যে আগামী বছর আরও কমে আসবে, এবং সহনীয় পর্যায়ে আসলে আমাদের মধ্যবিত্তরাও কিন্তু তাদের যে একটি তৃপ্ত বাসনা হজকে ঘিরে, সেটাও তারা পূরণ করতে পারবে। ধন্যবাদ। আমরাও আশা করব যে আমাদের হাজিরা পূর্ণ হজ পালন করে এবং সন্তুষ্ট চিত্তে ফিরে আসবেন। আগামীতে সকলের জন্য হজের পথ উন্মুক্ত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে হাজির হব অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।